সুপ্রদর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আলোচনা করবেন সাংবাদিক রেজাউল করিম রনি। রনি, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমে একটু আলোচনায় আসতে চাই। প্রধানমন্ত্রী নিয়মিত যে শনিবার, গত শনিবারও তিনি অফিস করেছেন তেজগাঁওতে, আজকেও করেছেন। সেখানে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, মানুষ তাকিয়ে আছে সেই দিকে। আইন শৃঙ্খলা বলেন সবকিছু মিলে এই সরকারের অংশ হচ্ছেন আপনারা, অতএব আপনাদেরকেও সেইভাবে সাহায্য করতে হবে। প্রধানমন্ত্রীর এই প্রত্যাশা সম্পর্কে আপনার মন্তব্য? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, প্রধানমন্ত্রী বরাবরই কিন্তু একই রকম মনোভাব দেখিয়ে আসছেন, সেই নির্বাচনী ক্যাম্পেইনিং থেকে শুরু করে এই পর্যন্ত, যে আমাদের দেশটা পুনর্গঠন করতে হবে। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে আমাদের আসলে যেটা দরকার সেটা হলো শুধু সংস্কার নয়, পুনর্গঠন দরকার। পুনর্গঠনের জন্য আমরা বিগত ইউনূস সরকারের আমলে একটা এনজিও নির্ভর সংস্কার তৎপরতা দেখেছি এবং সেটা মানুষকে আরো বিরক্ত করেছে, মানুষকে হতাশা আরো বাড়িয়েছে। ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা এবং এই বিগত 18 বছরের যে ব্যর্থতা সরকারের এবং হতাশা, সেইটা দুইটা মিলে বিএনপি সরকারের প্রতি মানুষের প্রত্যাশা পারতটা ডবল, সিম্পলি ডবল হয়ে গেছে। যদি বিগত সরকারটা কিছুটা আগায় দিয়ে রাখতে পারতো তাহলে এই সরকারের জন্য সুবিধা হইতো। আগায় দেওয়ার চেয়ে বিগত সরকার কতগুলো জায়গায় আপনার খুবই মেটিকুলাস ডিজাইনে আপনার কতগুলো প্রতিবন্ধকতা তৈরি করে রেখে গেছে। পে স্কেল, বিদায়কালীন সময়ে কতগুলো বায়বীয় চুক্তি, হ্যাঁ রহস্যময় চুক্তি বলবো, রহস্যময় চুক্তি। তারপরে আপনার এই পুরা প্রশাসনের ভিতরে একটা দলের নিরপেক্ষ লোকদেরকে এমন ভাবে এম্পাওয়ার করে রেখে যাওয়া হয়েছে, তারা এবং পতিত স্বৈরাচারদের মধ্যে যে আতাত, হ্যাঁ সেখানে তাদেরকে দিয়ে এরকম একটা পুনর্গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করা, এটা একটা পুরাপুরি অসম্ভব একটা জায়গায় চলে গেছে। কিন্তু সম্ভাবনা সে কোথায়? এখানে সম্ভাবনা হলো বিপুল জনগণের ভোটে নির্বাচিত এবং হ্যাঁ আপনার বিপুল ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার। ফলে তারা ছলে বলে কৌশলে 18 মাসে ক্ষমতার ভরকেন্দ্রকে যেভাবে ডিস্টর্টেড করছে, সেইটা এখন তারা পারবে না চাইলো। কারণ বিএনপি, দেখেন, বিএনপি ক্ষমতা না বুঝলেও সরকার ভালো বুঝে, রাষ্ট্র ভালো বুঝে। ক্ষমতা না বুঝলেও মানে কথাটা হলো, তারা যদি ক্ষমতামুখী দল হইতো তাহলে এতদিন ক্ষমতার বাইরে থাকতো না। নানাভাবে ক্ষমতা সাদা হয়েছে। হাসিনা 14 সালে কিন্তু ক্ষমতা সাদ ছিল, তার 5 তারিখের পরে তো ক্ষমতা সাদা হয়েছিল। কিন্তু তারা যেটা মনে করছে যে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর, পুনর্গঠন, জনগণের ভোটাধিকার, এগুলো সমেত যদি জনগণের দায়িত্ব দেয় তাহলে ক্ষমতা নিব। সো এগুলো সমেত যেহেতু দায়িত্ব দিচ্ছে, ফলে এই সরকারটা আপনার 8-10টা সরকারের মতো না, কিন্তু হ্যাঁ মানে বিগত আমলের অন্তত 4-5টা সরকারের মতো না, 4-5টা পিরিয়ডের মতো না, বা রেজিমের মতো না। এটা আমি বলতেছি যে আমরা একটা রেজিমের মধ্যে ছিলাম, এখন আমরা একটা ডক্ট্রিনে প্রবেশ করছি। রেজিমের আর ডক্ট্রিনের পার্থক্য কি? রেজিম হইলো একটা স্বৈরতন্ত্র, একটা একনায়কতন্ত্র, এককেন্দ্রিক ওয়ান ডাইমেনশনাল ব্যবস্থা, আর ডক্ট্রিন হলো একটা নীতিমূলক, একটা আদর্শবাদী একটা অবস্থান। সেই নীতি এবং আদর্শবাদী অবস্থানের ক্ষেত্রে তারেক রহমান একটা লিবারেল ডেমোক্রেটিক লিডার হিসাবে উনি কিন্তু যে দৃষ্টিভঙ্গিতে মানুষকে দেখেন, এটাকে আমি বলি রব্বানিয়াতের দৃষ্টিভঙ্গিতে দেখা। যেমন উনি বলতেছে যে আপনারা যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই, সবার সরকারের উপর সমান অধিকার আছে। এই দৃষ্টিভঙ্গিটা রব্বানিয়াতের দৃষ্টিভঙ্গি। আপনি যেই হন, যেই দলেরই হন, যেটা আমরা বলতাম যে দল যার যার রাষ্ট্র সবার। সো এরকম একটা অ্যাপ্রোচের সরকার হ্যাঁ আমাদের দরকার ছিল। সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই সরকারকে আপনার সহযোগিতা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যার যার বড় বড় পদ বাগানোর জন্য ঝগড়া করতে হবে, কামড়াকামড়ি করতে হবে? নো, আপনার যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এটি দেশ গঠনের মূল মোটো, মানে এটি দেশ গঠনের প্রক্রিয়া। এখন মুশকিল হলো এখানে প্রত্যেকের জায়গায় সিন্ডিকেশন। আপনার গুপ্ত যারা, তারা ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গা দখল করতে চায়। যারা পতিত, তারাও ক্ষমতার ভরকেন্দ্রের আশেপাশে থাকতে চায়। যারা বিএনপি সমর্থিত বা বিএনপির নেতাকর্মী, তারাও ক্ষমতার ভরকেন্দ্রের আশেপাশে থাকতে চায়। ফলে ক্ষমতাকে কেন্দ্র করে এই যে সিন্ডিকেশন, এইটা হলো বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের দুঃখ। চীনের দুঃখ হুয়াংহো নদী, বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ, এরপরে হলো ক্ষমতার সিন্ডিকেট। ক্ষমতাকে কেন্দ্র করে সবাই যে সিন্ডিকেটের মধ্যে প্রবেশ করতে চায়। তারেক রহমানের চ্যালেঞ্জ হলো এটাকে ভেঙে ফেলা, প্রশাসনে ভেঙে ফেলা, পলিটিক্যাল পার্টি, বিরোধী দল, সবকিছুর মধ্যে এটা ভেঙে ফেলে ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা। কারণ উনাকে বিএনপির নেতাকর্মীরা খুললে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানায়নি।
ওনাকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে। ফলে নেতা কর্মীরা যদি এই জনগণকে সার্ভ করার উপযুক্ত না হয়, উনি নেতা কর্মীকে ক্যারি করবেন, এটা উনি ওনাকে আগে বলছে। কিন্তু যে জনগণ যদি আপনার সাথে না থাকে, আপনি যদি জনগণের বিপক্ষে থাকেন, আপনি যত বড় নেতাই হন, আপনাকে ক্যারি করা আমার পক্ষে সম্ভব না, এটা স্পষ্টভাবে উনি বলছে। লন্ডনে থাকতে বলছে, দেশে এসে বলছে। ফলে এখন এই জায়গা থেকে জনগণের সাথে ওনার যে সম্পর্কটা, এইটা স্থাপন করার ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক দলের নেতাকর্মী যারা, তারা ওনাকে সহযোগিতা করবে, এটাই নিয়ম, এটাই ওনার প্রত্যাশা। এবং সেই সহযোগিতা করার ক্ষেত্রে রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, তারা তো বিএনপির চাকরি করে না, তারা সরকারি চাকরি করে। ফলে এই সরকারটা জনগণের সরকার এবং জনগণকে সার্ভিস দিতে চায়। জনগণের প্রত্যাশা বিপুল পরিমাণ, ডবল প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য সরকার, রাজনৈতিক দল, বিরোধী দল বিরোধিতা করবে। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমের জন্য সরকারের যে উদ্যোগ, সরকারের যে প্রচেষ্টা, এগুলোকে সহযোগিতা করার জন্য তারাও ভূমিকা রাখতে হবে। বিরোধিতা করেন, আমরা আপনাদের সমালোচনা করব, আপনারা সমালোচনা করবেন, সেগুলো সমস্যা নাই। কিন্তু যেটা জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচি, যেমন ফ্যামিলি কার্ড, আপনি ইলেকশন আগে কি বললেন, রাখতর ফ্যামিলি কার্ড। এখন এই ফ্যামিলি কার্ডটাই দেখা যাচ্ছে যে ডান বাম নির্বিশেষে সাধারণ জনগণের জন্য, এবং নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক উনি এটা 10 তারিখ থেকে এটা পাইলট প্রকল্পের মধ্যে দিয়ে শুরু করবে। সেই আলাপে আমরা পরে আসছি। এখন যেমন ধরেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটছে, সরকার নির্বাচিত হওয়ার 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ পার হয়নি, 11-12 দিনের মধ্যে আপনার 12 লক্ষ কৃষক কে 1,500 কোটি টাকা, 10,000 পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত যে ঋণ, সেটা মওকুফ করে দিয়েছে। এইটা একটা ট্রিমেন্ডাস নজির যে একটা সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি, তার যে এজেন্ডা, তার যে 1991 সালেও কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ওই একইভাবে কৃষকদের 5,000 টাকা পর্যন্ত ঋণ, 5,000 টাকা পর্যন্ত করেছে, কিন্তু এত লার্জ স্কেলে সেটা না। তো এই এত বিপুল সংখ্যক কৃষকদের প্রতি বিএনপির যে না, এটা এই এখন ধরেন এটা কোনো প্রচার নাই, কোনো প্রিয় না, তো এটাকে ব্যাপকভাবে প্রচার করার দরকার ছিল। কিন্তু প্রচার যেটা হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে কি, বিএনপির আন্তরিকতা আছে, মানুষও সেটা বোঝে, কিন্তু এখানে যেটা হচ্ছে প্রোপাগান্ডার রাজনীতির কারণে বিএনপির প্রপার সমালোচনা করার লোক নাই, বিএনপির প্রপার সমালোচক তার সমর্থকরাই। তার যারা বিরোধী দল, তারা হলো বিরোধিতার নামে বিষোদ্গার করে, প্রতিযোগিতার নামে প্রতিহিংসা তৈরি করে, প্রোপাগান্ডা তৈরি করে। ফলে প্রোপাগান্ডার ফলে লোকজন বিভ্রান্ত হচ্ছে, লোকজনের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে। ফলে প্রোপাগান্ডা দূর করতে হবে। প্রোপাগান্ডা দূর করলে যেটা হবে, বিএনপি সবকিছু আপনার পছন্দ করতে হবে সেটা আমি বলছি না, কিন্তু আপনি সরকারের আন্তরিক উদ্যোগের সাথে সামিল হওয়ার সুযোগ পাবেন। কিন্তু আগেই যদি আপনাকে প্রোপাগান্ডা করে, আগেই যদি আপনার মনোভাবকে নেগেটিভ করে ফেলা হয়, আগেই যদি আপনাকে আপনার মধ্যে বিষোদ্গার উৎপাদন করে ফেলা হয়, সরকার যে আসলে আপনার জন্য কাজ করতেছে এই জিনিসটা আপনি মানতে চাইবেন না। ফলে এই জন্য প্রোপাগান্ডা সবার আগে রোধ করতে হবে। এবং আমরা তো এখন 2টা সোসাইটিতে বাস করি, একটা হলো অ্যাকচুয়াল, রিয়েল, প্রকৃত, আর একটা হলো ভার্চুয়াল। ফলে অ্যাকচুয়াল সোসাইটিতে মানুষ কিন্তু এটা বুঝে, তারেক রহমানের আন্তরিকতা কি, তারেক রহমান জিয়া রহমানের ছেলে, এবং এই পলিটিক্সটা বুঝে, খালেদা জিয়ার মানে এটা কিন্তু পরিবারতন্ত্র না, এটা ব্যাখ্যা আমি বহুবার দিচ্ছি। এটা হলো একটা ডেমোক্রেটিক ভ্যালুজের রাজনীতি, এবং জিয়া পরিবার হলো ডেমোক্রেটিক পরিবার, আর বাকিটা হলো স্বৈরাচারী পরিবার। ফলে পরিবারতন্ত্রের কথা যারা বলে, যারা মতাদর্শের পন্থী রাজনীতি করে, একটা বিশেষ নিজেদের চিন্তাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য একটা ফ্যামিলি, আর জিয়া পরিবার, দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস। ফলে এটার প্রতি মানুষের আস্থা আছে যে একটা ডেমোক্রেটিক জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করবে না। এবং কোনো সিদ্ধান্ত যদি নেয় এবং জনগণ যদি অপছন্দ করে, এটা থেকে বিএনপি বারবার সরে আসে এবং বিএনপি ভুল স্বীকার করে। যেমন ধরেন আপনি বলেছেন, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি এই বিডিআর যে ম্যাসাকার, সেনা হত্যাকাণ্ড যেটা বলবো আমরা, সেইটার যে তদন্ত প্রতিবেদন যেটা হয়েছিল কমিশন, সেই প্রতিবেদনটা পুরোপুরি দেখে নাই, না দেখে উনি কিছু কমেন্ট করছিল। পরে যখন উনি দেখলো, উনি বলে যে না, আমি এই প্রতিবেদনটা, উনি কিন্তু স্বীকার করলো যে প্রতিবেদনটা পুরাটা না দেখে আমি বলছিলাম যে আমরা এটা নিয়ে আগাবো, কিন্তু না, আমরা এই তদন্ত প্রতিবেদন খুবই উন্নত, যথেষ্ট যথাযথ, এবং খুবই বিশেষজ্ঞরা বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, ট্রিমেন্ডিয়াস কাজ হয়েছে। ফলে এটাকে আমরা বাস্তবায়ন করবো এবং আরো পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য যা যা করা দরকার, নতুন কোনো কমিশন হবে না। উনি বলেছেন নতুন কোনো কমিশন হবে না, কিন্তু আগে অন্যরকম। ফলে উনি যে এই যে স্বীকার করলো যে আগে আমি এটা পুরো পড়ি নাই, দেখি নাই, এই যে নিজের মেধাবী মনে না করা, নিজের চালাক মনে না করা, এটাই হলো বিএনপি। আপনি এখন চ্যালেঞ্জ হলো যে ডেফিনেটলি মানুষের প্রত্যাশা দ্বিগুণ হয়েছে, এটা পূরণ করার জন্য তাহলে একটা কোলাবোরেশন লাগবে আমাদের। সরকারি দল যারা আপনারা চাকরি করেন, অতীতে যা করছেন আল্লাহর রাস্তায় ভুলে যান, মাফ নিজেরাও মাফ করেন নিজের মনের থেকে, জনগণের কাছ থেকে মাফ চাওয়ার সুযোগ হইলো, জনগণকে রিয়েলি সার্ভিসটা দেন। এটা তারেক রহমানকে আপনার উপকার করার দরকার নেই, আপনি বাংলাদেশের জনগণকে উপকার করেন। আপনার জনগণের টাকায় বেতনটা নেন।
ফলে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির নেতাকর্মী, আপনার নেতার দুঃখটা বোঝার চেষ্টা করেন। ধ্বংস হয়ে গেছে বিএনপি, আপনার এই জিয়া পরিবার কিন্তু, হ্যাঁ, শুধু বাংলাদেশ করি, খালেদা জিয়া এইভাবে করুণ মৃত্যুর দিকে যাইতে হয়েছে, তার জীবনটাই দিয়ে দিল। তো ফলে আপনারা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, বাংলাদেশের জনগণের জন্য আপনার এই যে কন্ট্রিবিউশনটা, এটা জনগণকে রিয়েলি প্রকৃত যারা আপনার আপনার ভুক্তভোগী, ভিকটিম বা প্রয়োজন যাদের নিডস, যারা নিডি, তাদের কাছে, হ্যাঁ, আপনারা তো ধরেন এটা বুঝতে হবে কি, ধরেন আপনার প্লেটে খাবার আছে, হ্যাঁ, আপনি কেন আরেকজনের খাবারটা হাত দিবেন? আপনার দরকার নাই তো, আপনি বরং প্রয়োজনটা পারলে আপনার থেকে ভাগ করে দেন। এখন দেশ পুনর্গঠনের জন্য আমাদের ওই ব্যক্তিগত মোরালিটির জায়গাটা আগে ঠিক করতে হবে, নিজের নৈতিক জায়গায় দায়িত্বটা পালন করতে হবে, যেটা গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের জনগণ কিন্তু পালন করছিল, যার যার জায়গায় সে দায়িত্ব পালন হয়ে উঠছিল। ফলে এখনো আপনাদের, আমি মনে করি আমরা যে সেক্টরে আছি, যে এখানে আছি, সেই ভূমিকাটায় আরো লম্বা সময় ধরে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। তাহলে বাংলাদেশের এই যে একটা অপূরণীয় ক্ষতি এই 18-19 বছর ধরে হয়ে গেছে, সেটা রিপেয়ার করা সম্ভব। আমি আপনাকে একটু আসতে চাই, সেটা হলো যে যেহেতু 10ই মার্চ ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে, যেটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো তো আপনি নিশ্চয়ই দেখেছেন। তো সেক্ষেত্রে যে উদ্দেশ্য নিয়ে এই ফ্যামিলি কার্ডের টাকাগুলো দেওয়া হবে, সেই উদ্দেশ্য কি এই জায়গাগুলোতে ফুলফিল হবে বলে মনে হয় আপনার? দেখেন, ফ্যামিলি কার্ড এটা তো একটা এটা বাংলা এবারে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএনপি কে জনগণের ম্যান্ডেট অর্জন করার ক্ষেত্রে, এবং ফ্যামিলি কার্ডটার প্রতি প্রান্তিক অসহায় নিরীহ জনগণ তাকায় আছে। এখন এই ধরনের ক্ষেত্রে সবসময় সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় কি, এই যে সিন্ডিকেশন, যেটা আগে বললাম, যে দলীয় সরকারি প্রশাসনিক সিন্ডিকেশনের কারণে প্রকৃত যার দরকার, প্রকৃত যিনি নিডি, প্রকৃত যিনি অসহায়, প্রকৃত যিনি প্রান্তিক, তার কাছে পৌঁছানোটা হলো প্রধান এবং গুরুত্বপূর্ণ প্রধান চ্যালেঞ্জ, এবং এটাই গুরুত্বপূর্ণ। সেই চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে আমি বিএনপি যতখানি দেখলাম, বিএনপি কতগুলি স্টেপ গ্রহণ করেছে। সেক্ষেত্রে যেমন ধরেন, প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে বিধবা নারীদের, এবং আপনারা জানেন যে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রান্তিকতর বা প্রান্তিকতম বিধবা নারীর যে সংসারটা, এটাই হচ্ছে সবচেয়ে ভালনারেবল অবস্থায় থাকে, সবচেয়ে নিডি অবস্থায় থাকে, সবচেয়ে কষ্টকর অবস্থা। ফলে কিন্তু আমি যে রনি আপনাকে থামাতে চাচ্ছি যে এই পাইলট প্রজেক্ট কিন্তু আসলে বেশিরভাগ হয়ে গেছে শহর কেন্দ্রিক। না, পাইলট প্রজেক্টটা তো ধরেন, পাইলট প্রজেক্টটা কেন করা হয়? পাইলট প্রজেক্টটা করা হয় একটা প্রকল্পের ভুল ত্রুটিগুলো রিকগনাইজ করার জন্য। সেটা তো আপনি আগে একটু গ্রামে যেতে হবে, গ্রামেও আছে, গ্রামে ওইখানে এই যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা, তারা সেই যে কাজটা করার জন্য দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে কিনা। না, এটা তো শুধু, এটা ফ্যামিলি কার্ড মানে কি, ফ্যামিলি প্রয়োজনে, এবং ফ্যামিলি এখানে নারীকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে এই টাকাটা নিয়েই কিন্তু যে তারা সব খেয়ে ফেলবে তা না, হয়তো দেখা গেল কেউ দুটি হাঁস কিনলো, একটা ছাগলের বাচ্চা কিনলো, বা কোনো কিছু কিনলো, এই যে মানি সার্কুলেশন, এটার মধ্য দিয়ে। আমি আপনাকে বলি, এই টাকাটা পাচ্ছে তো নারী। একজন সংসারের নারী এবং পুরুষের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো, নারী সংসারটা, নারীর হাতে টাকাটা গেলে উনার এম্পাওয়ারমেন্ট যেরকম হবে, উনি উনার সন্তান সবাইকে দেখবে। পুরুষের হাতে টাকাটা গেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সে নেশার বোতল নিয়ে বসে গেছে জারে, হ্যাঁ। তো ফলে সেক্ষেত্রে নারী, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য এটা জরুরি, এবং ওমেনের হাতে গেলে সে তার বাচ্চাকে যদি প্রপার, তার একটা মনে হচ্ছে যে বাচ্চাকে অনেকদিন সে ভালো খাবার খাইতে দিতে পারে না, সে বাচ্চার জন্য দেখবেন যে খাবার কিনতেছে, ফলে তার বাচ্চার পুষ্টিগুণ হচ্ছে, বা সে একটা হাঁস মুরগি পালার, 2টা মুরগি কিনতেছে, বা আপনার ধরেন সে ছেলেকে স্কুলে পাঠাইতে পারতেছে না, ভর্তি করাইতে পারতেছে না, বা ছেলে একটা ভালো কাপড় কিনতে পারছে না, সে ছেলে মেয়েদের যত্ন নিতে, মানে এটা পুরো ফ্যামিলির মধ্যে সার্কুলেট হচ্ছে। ফলে একটা ফ্যামিলি এম্পাওয়ার হওয়া, ফ্যামিলি নারী এম্পাওয়ার হলে ফ্যামিলি এম্পাওয়ার হলে বাচ্চা কাচ্চা মিলায়, তাহলে নেশন এইভাবে দাঁড়ায়। হ্যাঁ, নেশন তো ধরেন এটা আমরা বড় অর্থে চিন্তা করি, কিন্তু মাইক্রো লেভেলে কিন্তু ফ্যামিলি, এবং মাইক্রো লেভেলেই যেতে হবে। হ্যাঁ, মাইক্রো লেভেলের জন্য পাইলট প্রকল্প শুধু শহরে না হচ্ছে এরকম না, কিন্তু গ্রামেও না হচ্ছে, বগুড়াতে, শুধু শহরে না, কিন্তু গ্রামেও এটা এক্সপেরিমেন্ট করা হবে, এবং এক্সপেরিমেন্ট করার পরে এটার যে লুফল গুলো, এটার যে ত্রুটিগুলো, এগুলোকে নোট ডাউন করা হবে, এবং সেই ত্রুটিগুলো আপনার দ্রুত রিমুভ করে, দূর করে, এটা পরে ন্যাশনাল স্কেলে বাস্তবায়ন করা হবে। এবং ন্যাশনাল স্কেলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার আশঙ্কা সত্য, সেই আশঙ্কা আছে, কারণ আমাদের চরিত্র তত ভালো না। সেক্ষেত্রে
আমাদের দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তাদেরকে সততার সাথে এটা পালন করতে হবে দায়িত্বটা। পাশাপাশি সরকারের উপর পুরোপুরি নির্ভর করা যাবে না। বিএনপি রাজনৈতিক সংগঠন হিসাবে বিএনপিকে এখানে একটা ভলেন্টিয়ারি ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ছাত্র দল, যুব দল বা অঙ্গ সংগঠনে যারা আছে তাদেরকে এইটা প্রথমত তাদের নিজেদের পরিবার, নিজেদের নেতা কর্মীরা যেন এটা না নেয়, এই ব্যাপারে নিজেদের উদ্যোগী হয়ে এটা ঠেকাইতে হবে, যেটা আমরা নিব না। হ্যাঁ, অনেক গরিব মানুষ বিএনপি করে, উপজেলায় অনেক খেটে খাওয়া মানুষ বিএনপি করে, হ্যাঁ, অনেক জেলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বিএনপি করে, উপজেলা পর্যায়ে নেতাও আছে দেখতেছি, কিন্তু তাদেরকেও নিজেদের নেওয়া যাবে না আগে। এটা তাদেরকে বরং ভলেন্টিয়ার হিসেবে, এটা নির্দলীয় বিরোধী আপনারা ভোট দেয় নাই ধরেন, আগে তাকে নিশ্চিত করতে হবে। এইটাই হলো জাতি গঠনের রাজনীতি, এটাই হলো মধ্যপন্থার রাজনীতি, এটাই জিয়াউর রহমানের রাজনীতি। হ্যাঁ, জিয়াউর রহমানের রাজনীতিটা বিএনপির জন্য না, বাংলাদেশের জন্য। হ্যাঁ, তো ওই জিনিসটা বিএনপির লোকজনকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ধারণা এটা প্রধানমন্ত্রী অবশ্যই দলকেও এই নির্দেশনা দিবেন এবং দলকেও এখানে একটা ভলেন্টিয়ারি ভূমিকায় উনি অবতীর্ণ করবেন। আপনার মেসেজ পরিষ্কার। আমরা একটু আরেকটি বিষয়ে যেতে চাই, সেটা হলো বেশ সবচেয়ে আলোচনার বিষয় দেখতে পাচ্ছি এখন, নরসিংদীর ঘটনাটা আপনি শুনেছেন, দেখেছেন এবং পড়েছেন আমি জানি। তো সেই এলাকায় দেখেন কিভাবে মানে একটা কিশোরীকে, মানে এটা একেবারে আমি বলবো এই যুগে এসে আমাদের কাছে কিন্তু এটা কাম্য নয়। এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই ঘটনা মানে বাংলাদেশে কখনো কেউ করার চিন্তাও না করতে পারে, করা তো দূরের কথা, করার চিন্তাও যদি করতে পারে। এই যে দেখা যাচ্ছে বিএনপি নেতার নাম চলে আসছে এখানে, বিএনপি নেতা অমুক নেতা তমুক নেতা বলে কথা নেই এখানে। ঘটনা কিন্তু আরো কয়েকদিন আগের, এটা নিয়ে নিউজ হয়েছে, আমি তখন নিউজ দেখেছি, কিন্তু কোনো রিয়াকশন হয়নি। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে এটাকে বিএনপির একটা নেতার নাম জড়িয়ে ন্যারেটিভ পলিটিক্স করার সুযোগ হলো, তখন এটা আসলো। ঘটনা কি, যে বিএনপির নেতার নাম আসছে উনি 18 সালে বিএনপি থেকে পদত্যাগ করে এই ইউপি মেম্বার হয়েছে। আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচনগুলো আওয়ামী লীগ দলীয়করণ করছিল, তো ফলে সে আওয়ামী লীগের, এবং 5 তারিখের পরে সে আবার যথারীতি বিএনপি ক্লেম করা শুরু করছে, যেটা হয় বাংলাদেশে। সো এবং সে হইলো সালিসির দায়িত্ব, সালিশ করে দেওয়ার ব্যবস্থা করছিল, এবং সেই সালিসিটা এই ভিকটিমকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। ডেফিনেটলি সেটা অপরাধ, এবং তাকে গ্রেফতার করা হয়। কিন্তু এখানে ধর্ষণে অংশগ্রহণকারী, ধর্ষণ এবং হত্যায় অংশগ্রহণকারী গ্রেফতারকৃতদের মধ্যে আছে জামাত নেতা, সেটা তো আসছে না। জামাতের কর্মী একজন আসছে। তো এখন এই যে আপনার এই যে জামাতের আপনার এই নির্বাচনী প্রচার প্রপাগান্ডায় তাকে দেখা গেছে, জামাত নেতাদের সাথে তার ছবিগুলো দেখা যাচ্ছে। এখন মুশকিল হইল এই যে আপনার সিলেক্টিভ হিউম্যানিজম করা, একটা ঘটনা ঘটলে সেটা রাজনৈতিক ফায়দা নেওয়া, হ্যাঁ, বিএনপিকে ভিলেন বানানো। এখন সেক্ষেত্রে এখানে অপরাধী ধরার ক্ষেত্রে রাষ্ট্র কি বিএনপি জামাত দেখছে না নির্বিশেষে সবাইকে ধরছে? তাহলে আপনি ন্যারেটিভটা করেন কেন? এই যে আমি বললাম যে যাদের নাম দেওয়া হয়েছে, যারা এজাহারে যাদের নাম দেওয়া হয়েছে, এজাহার মুক্ত সবাইকে ধরা হচ্ছে, সবাইকে পায় নাই, যাদের মধ্যে 7 জনকে অলরেডি ধরে ফেলছে, বাকিগুলো ধরা হবে। এবং এখানে আমি দেখলাম যে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন, উনি অত্যন্ত তৎপরতার সহিত এটা নিয়েছেন এবং তৎপর ভূমিকা পালন করছেন। হ্যাঁ, ওনাকেও ধন্যবাদ দেওয়া দরকার যে উনি ঘটনাটা গুরুত্ব দিয়ে নিয়েছেন। দেখেন, অপরাধী যেই হোক, সেটা বিএনপি জামাত, এটার কোনো পরিচয় আমরা দেখতে চাই না। এটা আওয়ামী লীগের আমলে আমরা বহু দেখছি যে আওয়ামী লীগের অপরাধীগুলোকে হ্যাঁ নিষ্পাপ মনে করা হইতো, মনে করা হইতো ভুল বোঝানো হয়েছে, বা হ্যাঁ তাদের বিরুদ্ধে এটাই তারা এটা করতে পারে না। তো আপনি সেটাকে নানাভাবে ন্যারেটিভ তৈরি করে আড়াল করে। এখনো একইভাবে এখানে জামাতের নেতা যে জড়িত, সেটাকে আড়াল করার জন্য বিএনপির পদত্যাগ করা, 18 সালে পদত্যাগ করে আওয়ামী লীগের হয়ে মেম্বার হওয়া লোকটাকে বিএনপি সাব্যস্ত করে ক্যাম্পেইনিং চালানো হচ্ছে। হ্যাঁ, আমরা যদি ধৈরাও নেই সে বিএনপি, ধৈরাও নিলাম যে ঠিক আছে বিএনপির, তারপর সে তো করছে সালিসির, বা সালিসি করতে রাজি হয়নি, বা সালিসি করার মধ্য দিয়ে সে আপনার এই ঘটনাটার পুরা সোরাহা না করে জিয়াই রেখা মেয়েটাকে আজকে হত্যার মুখে ঠেলে দিচ্ছে, সেটা একটা অপরাধ। আর যে সরাসরি অংশগ্রহণ করলো হত্যা এবং ধর্ষণে, সেই অপরাধ আপনি নিজের নেতা কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, নিজের দলকে আপনি কি নির্দেশনা দিচ্ছেন? আপনি বরং আড়াল করছেন। আড়াল করে কি করছেন? আপনার দলের নেতা কর্মীরা তখন কি মনে করবে, যেখানে আপনিও তো অনেক বড় বিরোধী দল হয়েছেন এখন, আপনি যখন এটা আড়াল করবেন তখন তারা অপরাধ করার ক্ষেত্রে আরো উৎসাহী হবে। এটা লোক যদি বিএনপির হয়েও থাকে, তাহলে বিএনপির একটা লোকের কাছে কি মেসেজ যাবে যে আপনি বিএনপি হইলেও রক্ষা নেই, আপনাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু
আপনি জামাতের এই যে নামটা আপনি যে মুখে আনছেন না, বরং এটা যে নানাভাবে আড়াল করছেন, সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ যে ঘুরাই দিচ্ছেন, বয়ানবাজি করছেন, তাতে করে আপনার দলের লোকজন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ক্ষেত্রে আরো উৎসাহী হবে। দল তো আমার প্রোটেক্ট করে, দর্শন 2-4টা করলে সমস্যা কি, দল তো আমার প্রোটেক্ট করছেই, আমার দল মেধাবীর দল, হ্যাঁ আমার দল সুশৃঙ্খল, কোনো সমস্যা নেই, সৎলোকের শাসন, হ্যাঁ 2টা ধর্ষণ করে ফেললে সৎলোকের তো আর কোনো মান যায় না, তাই না, এরকম মনে করবে। আল কোরআনের আইন চাই তারা, সেটা মানলে তো কোনো সমস্যা নেই না, কোরআন শরীফ মানলে কোনো লোক এই জিনিস করতে পারে না, এই মিথ্যাচার করতে পারে না, হ্যাঁ নিজের বেলায় সাধু অন্য শুধু খারাপ, এই ধরনের এইভাবে সমাজকে ভাগ করতে পারে না। এটা ইসলাম বিরোধী রাজনীতি। ইসলাম সিরাতুল মুস্তাকিম, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা। আমি তো বলছি যদি এই লোক বিএনপির নেতা না, বিএনপির যদি প্রধানও হয়, তার যথাযোগ্য শাস্তি হইতে হবে, তাকে গ্রেফতারও করা একদম আইনের শাসন। তারপর বিএনপির প্রধান এবং বিএনপির অধস্তন নিম্নস্তন মাঝারি সমস্ত একরকম হইতে হবে। কিন্তু আপনার দলের ক্ষেত্রে মেধাবী মুনাফিকদের এই কথা শুনবেন আপনি, আনতেই পারতেছে না তারা, আপনার দেখবেন ন্যারেটিভে ঘুরাই ফেলতেছে তারা। এই যে মিথ্যাচার, এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মানে শুধুমাত্র যে এই ঘটনার জন্য বিএনপি নেতাই দায়ী, এটাই বোঝা যাচ্ছে। এটা সোশ্যাল মিডিয়াতে যখনই, মনে রাখতে হবে আমাদের, সোশ্যাল মিডিয়াতে যখনই বিএনপি নিয়ে কোনো ঘটনা এরকম হাইপ তোলা হয়, বুঝতে হবে এটা মিথ্যা, অথবা সত্যকে ডিস্টর্টেড করা হচ্ছে, অথবা সত্য মিথ্যার মিশ্রণ, মানে অ্যাজ ইট ইজ না, এক কথায় এটা যে কোনো ঘটনা। এটাই 5 তারিখের পরের থেকে আমরা দেখে আসতেছি, প্রত্যেকটা ঘটনায় প্রথমে হ্যাঁ বিএনপি কে আপনার ভিলেন বানানো হোক, পরে দেখা যাবে ঘটনাটা অন্যরকম। আচ্ছা, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, তার কারণ হলো এটা সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে খুব বেশিভাবে জড়িত। সেটা হচ্ছে গ্যাস। দেখেন 12 কেজি সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ এখন 500 টাকা। এটা জনগণের উপর একটা চাপ আসছে। আর ওই যে সিন্ডিকেশনের কথা বললেন, আমদানি কিন্তু বেড়েছে, তারপরে কোনো দাম বাড়ানো হচ্ছে। আমি দেখেন গ্যাসের সমস্যা, ঢাকা শহরে অনেক এলাকায় গ্যাস থাকতেছে না, রোজাতে অনেকের খুব সমস্যা হচ্ছে। আমি মনে করি সরকারের গ্যাসের ব্যাপারে একটা নীতি নেওয়া উচিত দ্রুত। এক হইলো গ্যাস একটা মূল্যবান আপনার সম্পদ, সেটাকে আপনি বাসা বাড়িতে এরকম জ্বালায়া মানে পুরাইয়া রান্না করার সুযোগ দিবেন কিনা, পৃথিবীর অনেক দেশে কিন্তু দেয় না। অনেক উন্নত দেশে গ্যাসকে এইভাবে ব্যবহার করতে দেয় না, আমাদের দেশে এই নীতিটা চেঞ্জ করতে হবে। গ্যাস দিয়ে যদি ধরেন আপনি রান্না করে 1000 টাকা গ্যাস বিল দিচ্ছেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে এই গ্যাসটা ব্যবহার করে আপনার যদি 5000 টাকা বেনিফিট হয় রাষ্ট্রের, তাহলে সেক্ষেত্রে আপনি গ্যাসটা রান্নার ক্ষেত্রে কেন পুরাই নষ্ট করবেন, ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করবেন, তাই না? গ্যাস তো খুব গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ন্যাশনাল আপনার ইকোনমিক্যাল গ্রোথের জন্য। ফলে আমাদের এটা এখন চিন্তা করার সুযোগ আসছে যে এটা আমরা পুরাই ভাত রান্না করে খাবো, নাকি এটাকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাবো এই খনিজ সম্পদটা। প্রথম কথা হলো এটা চিন্তা করতে হবে। 2 নাম্বার হইলো রান্নার ক্ষেত্রে পৃথিবীতে এখন অনেক দেশে অনেক ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে আপনি যদি বিদ্যুতের সমস্যাটা সমাধান করতে পারেন, হ্যাঁ আমাদের রূপপুরের এটা কি অবস্থা, এটা যদি আপনি রিভিউ করতে পারেন, হ্যাঁ আবার যদি দেখতে পারেন, এখন যেহেতু এই পর্যায়ে আসছে চালু করতে পারেন, করার মধ্যে যদি আপনি বিদ্যুতের সমস্যাটা পার্মানেন্টলি সমাধান করতে পারেন, তাহলে রান্নাঘরের ক্ষেত্রে বিদ্যুৎকে ব্যবহার করে যায়। ইউরোপ আমেরিকায় যেভাবে হয়, গ্যাস দিয়ে কিন্তু কেউ রান্না করে না। তো সেক্ষেত্রে আপনি যদি রান্নার এই সমস্যাটা সমাধান করতে পারেন, তাহলে গ্যাসটা এটা আপনার প্রিজার্ভ করতে পারেন। এই গ্যাসটা ইন্ডাস্ট্রি একদিকে বসে যাচ্ছে, বাসা বাড়ি তো প্রপার গ্যাস সাপ্লাই হচ্ছে না। ফলে এই যে না ঘটকা একটা সমস্যা গ্যাস নিয়ে চলতেছে, এটার একটা পার্মানেন্ট পরিকল্পিত সমাধান দরকার, এটা একটা। আর এই যে আপনার এলপিজি যে গ্যাসের দাম, এটা তো একটা হরিলুট চলতেছে, হরিলুট একেবারে একদম হরিলুট চলতেছে, দীর্ঘদিন ধরে চলতেছে। হ্যাঁ, এবং এখানে এই যে কোম্পানিগুলো এই ব্যবসাগুলো করে, তাদের সাথে দ্রুত সরকারের বসে এইটা তোমরা করতে পারবা না। হ্যাঁ, যদি করে তাহলে সরকারকে এটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, সরকারি আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা এইভাবে চলবে না, এইভাবে জনগণের উপর অত্যাচার, গ্যাসের দাম কোথায় কোথায় বাড়াই দেওয়া। হ্যাঁ, এখন আপনার ধরেন গ্যাসের দাম যদি বাড়াই দেয় একটা লোকের, কিছু তো করার নাই, চুলা জ্বালাইতে হবে, রান্না করতে হবে। এটা ব্ল্যাকমেল করা, এটা ক্রাইম, এটা জনগণের সাথে ক্রাইম। এটা যত বড় কুতুবি হোক, যত বড় ব্যবসায়ী হোক, সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। আর না হলে জনগণকে বলতে হবে যে এটার জন্য হ্যাঁ সিলিন্ডার ব্যবহারকারী যারা আপনার প্রয়োজনে সোচ্চার হন, প্রতিবাদে নেমে পড়েন। এইভাবে জিম্মি করা চলবে না বাংলাদেশের জনগণকে। হ্যাঁ, এটা চলবে না। আর গ্যাসের ব্যাপারে অবশ্যই একটা নীতি নিতে হবে, একদম একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমাদের আগাইতে হবে। এবং আমাদের নতুন গ্যাস ক্ষেত্র অনেকদিন খোলা হচ্ছে না, কারণ যেহেতু বিগত সরকারের ধান্দা ছিল এটা বিদেশ থেকে কিনবে এবং হ্যাঁ লোন টোন নিবে, টাকা লুটপাট করবে। সো দ্রুত আমাদের এই যে গ্যাস যে ক্ষেত্রগুলো আছে এগুলোকে হ্যাঁ আরেকটু আপনার
অ্যাক্টিভ করা দরকার এবং নতুন নতুন ক্ষেত্রের অনুসন্ধানের জন্য আমাদের কাজ করা দরকার। ধন্যবাদ রেজাউল করিম রনি। ধন্যবাদ দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।